মহিত তালুকদার সম্বন্ধে আমি দুটা কথা বলতে চাই। মহিত তালুকদার সম্বন্ধে শুধু বলবো না, একটা প্রতিষ্ঠান সম্বন্ধেও বলবো। মহিত তালুকদার যখন বড় হলেন আস্তে আস্তে, তখন তো আমাদের মুক্তিযুদ্ধের টাইম, বিভিন্ন পরিবারের ক্রাইসিস। যখন মজিদ তালুকদার দাদা এবং আমাদের এমপি সাহেব মোমেন তালুকদার যখন বড়রা যখন জেলে গেলেন আওয়ামী লীগের সেই সময় 72-এর পরে, আমাদের অনেক চাচারা বাইরে পড়াশোনা করতেন, তারা বাইরে পড়াশোনা তাদেরকে করতে হয়েছে। পরিবার ছিল অনেক বেশি ক্রাইসিসের মধ্যে। এখান থেকে মহিত তালুকদারের আমার মনে হয় তার ক্যালিবার বলেন বা তার যে সবাইকে আগলে রেখে দুঃসময়কে পার করার ট্রেনিংটা আমার মনে হয় তখন থেকেই শুরু হয়েছে। এবং উনি ওখানে সবল ছিলেন। আমাদের বাড়ির সামনে যে পুকুর, সে পুকুরের মাছ আমাদেরকে তুলতে দেওয়া হতো না, শেষ উনি আগলে রাখছেন। ওনার পড়াশোনা হ্যাম্পার হয়েছে। এরপরে যখন 78 সালে যখন জিয়াউর রহমান দাদু মজিদ তালুকদারকে যখন দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন এবং তার নিজস্ব নেতাকর্মী নিয়ে দলে যোগ দেন এবং 79 সালে যখন নির্বাচন হয়, তখন বগুড়া 3-এর আসন ছিল 3টা উপজেলা নিয়ে, আদমদিঘি, দুপচাচিয়া, নন্দীগ্রাম। তো 79 সালে বোধহয় মহিত তালুকদারের বয়স ছিল অ্যারাউন্ড 21 বছর। মহিত তালুকদারকে দায়িত্ব দেওয়া হলো পরিবারের মধ্যে থেকে যে তুই নন্দীগ্রামের ইলেকশনটা দেখবি। উনি প্রতিটা দিন মোটরসাইকেল নিয়ে যেতেন, নন্দীগ্রাম প্রোগ্রাম করতেন, বিভিন্ন ঝড় ঝাপটা মোকাবেলা করে উনি ওখানে নির্বাচন করতেন দলের হয়ে। দলের কয়জন জানে না, কিন্তু নন্দীগ্রামে উনি যখন গলিতে গলিতে প্রচারণা চালাইছেন, ওনার তো কষ্ট হয়েছে, ওনার টাকা খরচ হয়েছে, ওনার পরিশ্রম হয়েছে দলের জন্য, কিন্তু দলের পথ ছিল না। কিন্তু সেই সময় তার কেন করছেন? পরিবারের প্রতি ভালোবাসা থেকে করছেন, দলের প্রতি ভালোবাসা থেকে করছেন। উনি ব্যর্থ হতে দেন নাই, উনি জিতে আনছেন। এরপরে আসলে আমাদের এরশাদ প্রস্তাব দিলেন আব্দুল মজিদ তালুকদারকে 50 লক্ষ টাকা সেই সময় যে আমার দলে আসেন। মজিদ তালুকদার যান নাই। এরশাদ খেপে গেলেন মজিদ তালুকদারের উপরে, তোকে আমি রাজনীতি করতে দেবো না, এমন একটা জাজরেল নেতা বের করে নিয়ে আসবো, তোর ওখান থেকে দেখ তুই রাজনীতি কেমন করে করিস। এসলেন ABM শাহজাহান এবং তাকে বিট করার জন্য তাকে পাটমন্ত্রী করা হলো। আমরা দেখেছি এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে আমাদের বাসার সামনে, আমাদের লোকজনদেরকে ককটেল মারা হতো। সেই সময় কি পরিমাণ নির্যাতন, অত্যাচার। এরপর আসলে 91 সালে জায়গা যখন পুনর্নির্ধারণ হলো, নন্দীগ্রাম বাদ পড়ে গেল বগুড়া 3 থেকে। আব্দুল মহিত তালুকদারের উপর দায়িত্ব পড়লো, তুই যেহেতু নন্দীগ্রামে যাওয়ার প্র্যাকটিস আছে, তাহলে তুই দুপচাচিয়া নে। আপনারা যদি ভোটের রেজাল্ট দেখেন 91 সালে, দুপচাচিয়ারাও বলে যে দুপচাচিয়ার ভোটই আদমদিঘি থেকে বেশি আসে। এটার একটা কারণও ছিল, যেহেতু আদমদিঘি থেকে প্রার্থী ছিল অনেক বেশি, দুপচাচিয়া থেকে প্রার্থী কম ছিল। দুপচাচিয়ার ভোটাররা এই জন্য যখনই ভোট দিয়েছে সিলেক্ট করছে, আমাদেরকেই সিলেক্ট করছে, কারণ তারাও আমাদেরকে বিশ্বাস করতো। এবং এই সাথে সাথে মহিত তালুকদারের তখন থেকে প্রতিটা গলি গলি চেনা দুপচাচিয়ার। 2 মাস পরে সংসদ ভেঙে গেল। 96 সালে সে কঠিন নির্বাচনটা আসলো। তখন জামাত ইসলামের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিরুদ্ধে সবাই একসাথে। সেই নির্বাচনেও একইভাবে মহিত তালুকদারের দায়িত্ব বলল দুপচাচিয়া, এবং সেটাও উনি সফলভাবে, সেখানেও দেখা গেল ভোট দুপচাচিয়াতে আদমদিঘির তুলনায় কিছুটা হলেও বেশি আসবে। একটা দল যখন ভোটে জেতে, একটা কারণে জেতে না, এখানে হাজারটা কারণ এখানে জড়িত থাকে। ব্যক্তির ইমেজ, দলের ইমেজ, ওই এলাকায় দল কি করছে বা মানুষজন কিভাবে দলকে নিছে। 1997 সালে মহিত তালুকদার প্রথমবারের মতো উনি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেন। কতদিন পরে? সেই 78 সাল থেকে কিন্তু দলের জন্য কাজ করেন, সাপোর্ট করেন। তারও 20 বছর পরে 97 সালে ওনাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। নমিনেশন কে পাবে? ওনার সাথে যিনি কম্পিট করতে চান তিনিও আমাদের নিজেদেরই লোক। নানান ঝামেলার পরে শেষ পর্যন্ত নমিনেশন আব্দুল মহিত তালুকদার পেলেন 97 সালে, কিন্তু সেই নির্বাচনটা বিএনপি শেষ পর্যন্ত বয়কট করে। এর ভিতরে অন্তত আরো 4টা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, 1983, 1987, 1992, 1997। একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখাতে পারবেন না যেখানে মহিত তালুকদারের সক্রিয় সংগঠন ছিল না। শুধু সক্রিয় না, তিনি নিজের পকেটের পয়সা দিয়ে নির্বাচন করেছেন। 2001 সাল একইভাবে দায়িত্ব বলল দুপচাচিয়া, এবং সেখানে উনি সফলতা দেখালেন। এবং ওনাকে দুপচাচিয়ার পুরো দায়িত্ব দিয়ে নির্ভর ছিলেন আমাদের পরিবার, সেটা হচ্ছে বড় কথা। একটা মিনিটের জন্য ডাউট করেনি যে দুপচাচিয়াকে কিছু হচ্ছে কিনা, আমরা একটু খোঁজ নেই। আবারও দুঃসময় আসলো 2006 সাল। এর ভিতরে আপনার
যত দলের যত কার্যক্রম, এমন কোন প্রোগ্রাম আপনারা বলতে পারবেন যে প্রোগ্রামটা হয়েছে সেটা ফান্ডিং নিয়ে কোনোদিন কোনো কথা উঠছে? মোহিত তালুকদার যখন জিতেছে, যখন হারছে খুবই অল্প ব্যবধানে হারছে, কিন্তু যখন জিতছে এত ব্যবধানে জিতছে যে আশপাশ কেউ নাই। 2014 সালে এটা ছিল আমাদের জন্য একটা স্বর্গযুগ। আমরা যদি 2014 সালকে আবার যদি রূপান্তর করতে পারি, আবার আমরা রেকর্ড করব। 2014 সালে এটা আমি সবাইকে এই ক্রেডিটটা দিই, গোটা বিএনপিকে, কারণ মোমেন তালুকদার গোটা বিএনপিকে সেই সময় মাঠে নামাতে পারছিলেন। 2014 সালে আমরা একত্র ভোট করছি, দল ক্ষমতায়, আমরা ভোট করছি দেখে মনে হবে যেন আমরাই ক্ষমতায়। এত সুন্দর নির্বাচন এবং সবাই দলের জন্য কাজ করতেছে। এবং সেই সময় মোহিত তালুকদার রেকর্ড করলেন, 65% কাছাকাছি উনি ভোট পেলেন। 65% পুরো সময়টা জুড়ে। যখন মোমেন তালুকদার কেন্দ্র সামলাইছেন, বিভিন্ন উপরের লেভেলটা সামলাইছেন, রুট লেভেলে কে কাজ করছে? কিন্তু যে গোপনে কাজ করে, রুট লেভেলে কাজ করে, তার নাম শোনা যায় না। যাই মাইকের সামনে দাঁড়ায় বেশি, যাই ক্যামেরার সামনে দাঁড়ায় বেশি, তারই নাম আসে না সামনে। তো ব্যক্তি জীবনে উনি কেমন ছিলেন? ব্যক্তি জীবনে উনি শুরুর দিকে আমরা ছোটবেলায় দেখতাম উনি খুবই সাংস্কৃতিক মন মাইন্ডেড ছিলেন। উনি নাটক লিখতেন ছোটবেলায়, ওনাদের কমিউনিটি ছিল, ক্লাব ছিল, নাটক লিখতেন, নাটকে অভিনয় করতেন, গান গাইতেন। বহুবার এরকম আমাদের মনে আছে, রাতে কারেন্ট নেই, আমরা শুইছি, আমার বাবা ছাদে গিয়ে মান্নাদের গান গাচ্ছে। আজকে দেখে তাকে মনে হয় যে কোনোদিন সাংস্কৃতিক মাইন্ডেড ছিলেন তিনি? দেখে মনে হয় না, মনে হয় না। এটা হচ্ছে ইতিহাস যে ওনার ছিল। পরবর্তীতে উনি মানে ইসলামিক এত বেশি হয়ে যান যে উনি গান বাজনা এগুলো সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যান জীবনের জন্য। আজকে সান্তাহারের 6 নম্বর ওয়ার্ডের একটা নেতা আজকে জন্ম নিয়ে পরশুদিন যদি বলে যে মোহিত তালুকদার আমাকে তো চেনে না, আপনি কখনো নিশ্চয় চিন্তা করে দেখতে পারেন জিয়ানগরের একটা ছাত্র দলের ছেলে কিভাবে মোহিত তালুকদারকে চেনে? প্রশ্ন করেন কখনো? মোহিত তালুকদারের এত সমস্যা দেখতে চান কেন? নিজের কত সমস্যা আছে সেটা দেখেন না কেন একবার? আপনাদের এই সমস্যা দল কত সাফার করছে সেটা দেখেন না কেন? মোহিত তালুকদার যাকে নেতা বানাইছে সেও এমপি ক্যান্ডিডেট। মোহিত তালুকদার যাদের নেতা বানাইছে সেই সব নেতাদেরকে ভাগায় নিয়েই তো গ্রুপিং হয়েছে। নেতা তৈরি হয়েছে নাকি দুইটা? কে নেতা তৈরি করছে? বাইরে থেকে এসে নেতা ভেঙে, দল ভেঙে নেতা বের করে নিয়ে যে গ্রুপিং করা হয়েছে। নেতা কেউ তৈরি করেনি, যারা গেছে সবই মোমেন তালুকদারের তৈরি, মোহিত তালুকদারের তৈরি, মোহিত তালুকদারের তৈরি করা নেতা। এই এলাকার জন্য কে সবচেয়ে বেটার, এটা সবচেয়ে ভালো জানেন দলের নেতৃত্ব, এটা মানতে হবে। তারেক রহমান ভালো জানেন আমাদের জন্য নেতা কে ভালো, এমপি কে হলে ভালো হবে আমাদের এলাকার জন্য। আপনার চাইতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশি ভালো জানেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশি ভালো জানেন। আপনি আপনার একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করেন, ওনারা গোটা দেশ নিয়ে চিন্তা করে। আপনি যখন বলেন যে আপনার ওয়ার্ডের জন্য, আপনার এলাকার জন্য এমপি প্রার্থী কে ভালো হবে, তার মানে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। আপনার পাশের বাড়িতে কি হচ্ছে আপনি জানেন না, কিন্তু উনি জানেন। ছোট্ট একটা হিস্ট্রি, 15 বছর ধরে বিরোধী দলে থাকার পরেও বিএনপি আজকে যে টিকে আছে, এটা তো অনেকের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার না? আপা চেষ্টা করে, আপার মধ্যে সাকসেসের মধ্যে এটা একটা বড় অসফলতা যে বিএনপি ভাঙতে পারেনি। তো আমি অনেক সময় অ্যানালাইসিস করছি যে কেন, কি কারণে আসলে বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি। আমি সবসময় দুটা কারণ পাইছি। এক হচ্ছে যে আমাদের তৃণমূলে যে কর্মীরা আছে, যারা কিছু পাবে না দলের কাছ থেকে কিংবা কোনো স্বার্থ ছাড়াই দলকে ভালোবেসে দলের জন্য যারা পরিশ্রম করছে। যেমন আমি তো দেখেছি গরমের মধ্যে বাসে চড়ে বগুড়া যাওয়া প্রোগ্রাম করা, ঢাকাতে যাওয়া প্রোগ্রাম করা, এতই কষ্টের একটা জিনিস আমাদের কর্মীরা দিনের পর দিন করে গেছে, কিন্তু তাদের ভিতরে কোনো আশা ছিল না যে কবে কবে আপা বিদায় নিবে। আশা ছাড়াই। আগে তো আমরা ছোটবেলায় রাজনীতি করতাম, 5 বছরের একটা হিসাব থাকতো যে 5 বছর পর তত্ত্বাবধায়ক আসলে ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, কিন্তু এবার সেটা ছিল না। তো অবশ্যই প্রথমে আমি সেই কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই, বাংলাদেশের যে কর্মীদের জন্য বিএনপি আসলে টিকে ছিল। দ্বিতীয় আর একটা কারণ আমি খুঁজে পেয়েছি, যেটা সত্যি একটু হতবাগের মতো। বাংলাদেশ থেকে কমপক্ষে 1010 মাইল দূর হবে বসে একজন নেতা, যিনি পরিকল্পনা করতেন, যিনি যোগাযোগ করতেন বাংলাদেশে, ডিরেকশন দিতেন এবং
এই যে সরকারের যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিএনপি ভাঙ্গার বা বিএনপিকে বিপদে ফেলার বা নেতাকর্মী বিপদে ফেলার, এখান থেকে বাঁচিয়ে কোনো সময় শক্তি প্রদর্শন, কোনো সময় বুদ্ধির প্রদর্শন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে লন্ডন থেকে যেভাবে দলকে আগায় রাখছেন, ম্যাডামকে তো ভিতরে নিয়ে চলে গেছিল। আপনি বলেন তো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি না থাকতো আজকে আমাদের কি অবস্থা হতো? ভেঙে পড়তো, কতখানি ডেঞ্জার ছিল, ডেঞ্জার জোনে আমরা চলে গেছিলাম। নেত্রীকে তো ভিতরে নিয়েই নিছিল। তো আমার কাছে মনে হয়েছে তার এই যে নেতৃত্বটা উনি লন্ডন থেকে দিচ্ছেন, বাংলাদেশ থেকে আমরা নেতৃত্ব দিতে গেলে হিমশিম খাচ্ছে মানুষ, ছোট্ট একটা ওয়ার্ডের নেতৃত্ব দিতে হিমশিম খাচ্ছে। উনি লন্ডন থেকে কিভাবে গোটা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে 15টা বছর দলকে তিনি টিকায় রাখছেন, এটা একটা অবিশ্বাস্য ঘটনা আমার কাছে মনে হয়। এবং এটা এখনো মনে হচ্ছে না, একদিন যখন এটা প্রচার হবে বিভিন্ন তার বিভিন্ন পরিকল্পনা বা তার বিভিন্ন সমস্যার কথা যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে তিনি কোন জায়গাটা থেকে রাজনীতি করার কারণে আজকে আমাদের রাজনীতি টিকে গেছে। এখন আমাদের দলের যদি কথা বলি, আমি আমার জীবন ইতিহাসে আমার এই বগুড়া 3-এর রাজনীতির 2টা ভাগ আমি দেখতে পাই। একটা হচ্ছে আব্দুল মোমেন তালুকদার বেঁচে থাকা অবস্থায় যতদিন আমাদের সাথে ছিলেন, সেটা ছিল একটা অধ্যায়। আব্দুল মোমেন তালুকদার যখন 2017 সালে এলাকা ছেড়ে চলে যান, তার পরের একটা অধ্যায়। আব্দুল মোমেন তালুকদার নিজের হাতে সারা জীবন আমরা কমিটি করছেন। আমরা জানতাম না যে কমিটি কিভাবে হয়, সত্যি কথা। সব দায়িত্ব থাকতো, সব রেসপন্সিবিলিটি থাকতো, মোমেন তালুকদার করতেন। উনি ওনার নেতাদের সাথে কথা বলতেন, যাদেরকে নেতৃত্বে আনতে হবে উনি আনতেন। এবং একমাত্র বগুড়া জেলার মধ্যে আমাদের এলাকায় কখনো কোন্দল ছিল না, গ্রুপিং ছিল না। দেখছেন আপনারা কখনো মোমেন তালুকদার থাকা অবস্থায়? ক্ষোভ তো থাকবেই, কারণ আপনার 5টা যদি পদ থাকে, মানুষ আছে 50 জন, 5 জনকে পদ দিতে হবে। উনি দিচ্ছেন, কিন্তু কখনো গ্রুপিং হয়নি। এবং উনি দিনের পর দিন জনপ্রিয় হয়ে গেছেন না? তাহলে উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন কমিটিগুলো আসা শুরু হলো, গ্রুপিং কেন শুরু হলো এবং গ্রুপিং কেন 7 বছরে বন্ধ হয়নি? একজন কেন, তো এটার জবাব তো দিতে হবে। কেন মোমেন তালুকদারের মতো ওই রকম জামানা আমরা পেলাম না? কেন 7 বছরে কোন অঙ্গ সংগঠন একটা প্রোগ্রাম করতে পারেনি একসাথে? মোমেন তালুকদার থাকতে পারতো, মোমেন তালুকদার যাওয়ার পর পারলো না কেন? হ্যাঁ, এটা ঠিক, মোমেন তালুকদারের মতো যোগ্য সম্পন্ন নেতা পাওয়া কঠিন। তাই বলে 7 বছরে একটা প্রোগ্রামও থাকবে না একসাথে করার। এবং এই কমিটিরাই তারা যখন দাবি করে যে ত্যাগী, হ্যাঁ অবশ্যই ত্যাগী আছে, ত্যাগ সবারই আছে, কিন্তু ত্যাগের জন্য দলের লাভটা কি আছে সেটা তো খুঁজে বের করতে হবে। একটা সভাপতি, বিএনপির সভাপতির সাথে তার কোনো ছবি নাই, আওয়ামী লীগের সভাপতির সাথে ছবি, সে নেতৃত্বে আসতেছে, সেও হয়ে যাচ্ছে ত্যাগী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের প্রতি ভালোবাসা তো হঠাৎ করে জন্ম নেয়নি, ঘুম থেকে উঠেই উনি ভালোবাসা কিন্তু ফিল করেন নাই। উনি বিভিন্ন আমার দাদা চাচাদের বিভিন্ন জিনিস শুনছেন, শুনতে শুনতে ওনার ভিতরে একটা ভালো লাগা ছিল। 85-86 সালের নির্বাচনের পর উনি আমাদের বাসায় আসলেন, আমাদের মা চাচিদের রান্না করা খাবার খেলেন, যেটা আমি আমার জীবনে দেখি নাই যে দেশনেত্রী কারো বাসায় গেছেন। তো আসলেন এখানে, এবং আমি যদি আপনাদেরকে ছবি দেখাই যে দেশনেত্রী প্রোগ্রামের আগে প্রোগ্রামের লিস্ট আপনার ভেরিফাই করে নিচ্ছেন, ওইখানে কিভাবে মোমেন তালুকদার এবং আমার ছোট চাচা মাসুদ তালুকদার ওইভাবে এতটা কাছে যে ম্যাডামও যে কাগজ দেখতেছেন ওনারাও সেটা দেখতেছেন। মানে অদ্ভুত লাগে ছবিগুলো দেখলে যে এতটা কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে আমাদের পরিবারের দেশনেত্রীর। এটা আমাদের জন্য একটা বিশাল বিশাল সম্মানের ব্যাপার ছিল যে উনি করছেন। তো সম্পর্কটা সেখান থেকেই শুরু হয়েছে। তো সম্পর্ক শুরু করা অনেক সোজা, কিন্তু সম্পর্ক ধরে রাখা অনেক বেশি কঠিন, তাই না? আমরা আমাদের কর্মীদেরকে কোনোদিনও লালাই দিইনি যে তোরা যায় মার দেখ ধর দেখ। তার মানে কি আমরা আমাদের কর্মীদেরকে রক্ষা করছি। এবং বাহির থেকে যখন কোনো সমস্যা আসতো, বড়রা যে নেগোসিয়েশন করে
কর্মীদেরকে রক্ষা করছে সবসময়, কিন্তু কর্মীদেরকে যুদ্ধে ঠেলে দেয়নি কখনো যে তোরা আমাকে বাঁচা, তোরা যা, তোরা মর। সাহায্য করতেন। কমিটি যখন হতো উনি এসে বাগড়া বাঁধাতেন না, ভাই যেটা করতেছে সেটাই। এমনকি আমার দাদাও তাই, মোমেন তালুকদার যা করবেন তাই, কারণ উনি সফল ছিলেন। উনি যখনই কমিটি দেন বা যেটা কোথাও কোনো বিতর্ক হয় না। কখনো শুনছেন একটা কমিটি নিয়ে বিতর্ক হয়েছে, কখনো শুনছেন মোমেন তালুকদার পকেট কমিটি করছে, এই শব্দটাই তো আমরা তো শুনিনি কোনোদিন। পকেট কমিটি তো আমরা নাম শুনছি পরে এসে, আমরা ট্রামই জানতাম না। এই কারণে এই সমস্যাটা আমাদের হয়েছে, কিন্তু আমাদের উচিত ছিল সেই সময় কমিটিতে বাগড়া বাঁধানো, তাহলে আমরা জানতাম কমিটি কিভাবে হয়। তাহলে আজকে যারা বাগড়া বাঁধাইছে তারা বাগড়া বাঁধাইতে পারতো না। কোনো ব্যক্তিকে শক্তিশালী করার জন্য বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্ম হয়েছে মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির জন্ম হয়েছে। এবং কোন নেতা গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের মানুষ যতদিন চাইবে বিএনপি থাকবে, যতদিন পর্যন্ত জিয়া পরিবার থাকবে বিএনপি থাকবে। আজকে কিভাবে এটা হয়, আদমদীঘি উপজেলার যিনি বিএনপির সভাপতি, তার সাথে ছাত্র দলের সভাপতির একটা প্রোগ্রামের ছবি নাই। এর বিএনপি সভাপতি কি 23 বছর ধরে আমার বাবা বিএনপির সভাপতি। বাংলাদেশের 495টা উপজেলা, 380টা উপজেলা আমি নিজে গুনে গুনে দেখছি, কেউ আছে কিনা 12 বছরের উপরে কেউ নাই। পরে ফার্স্ট রাইডারে ছেড়েই দিছি যে বাকিগুলো দেখবো না। এবং 23 বছর ধরে একটা মানুষ উপজেলার সভাপতি। আপনি যখন বলেন যে সমস্যা যখন খুঁজে বের করার চেষ্টা করেন, তার মানে সমস্যাটা আসলে আপনার ভিতরে। তো অসম্মান করা, আমাদের ছেলেপেলেগুলোকে অসম্মান করা যারা শেখাইছে তারা সবাই বাইরের লোক। এখন আসেন 2018 সালে, নানান রকমের ঘটনা। 2018 সালে আমার চাচি নমিনেশন পেলেন। বর্তমানে যাদের প্রার্থী ছিল, কোন একটা প্রার্থী গাড়ি দিয়ে রাখছিলেন, কোন একটা প্রার্থী তাকে আদালতে, আমার বাবার বিরুদ্ধে আদালতে যেতে ফোর্স করছিলেন যে মহিন তালুকদার নমিনেশন পাইছে, সেটা আটকাতে গেলে আপনাকে সুপ্রিম কোর্টে এইভাবে করতে হবে। কিন্তু তারপরও মাসুদা মোমেনের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছিল না কেন? 3 দিন আছে মাত্র ভোটের, অথচ কোনো লোকে পাওয়া যায় না, কোনো লোক নাই, কোনো মিছিল পর্যন্ত হচ্ছে না। মাসুদা মোমেন বসে থেকে ঘরের মধ্যে মিটিং করতেছেন, ওইখানে বিভিন্ন নেতারা এসে তার সাথে দেখা করে যাচ্ছে, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু একটা মিছিল কেন বের হচ্ছে না? পরে খুঁজে দেখেন, ও আসলে ঘটনা হয়েছে কি, মহিন তালুকদারকে লাগবে, মহিন তালুকদার ছাড়া এখানে নির্বাচনের নামা যাবে না। কেন মহিন তালুকদারকে লাগলো সেই সময়? আর নেতারা কারা ছিল যারা পরামর্শ দিচ্ছিল, তারা কোথায় ছিল সেই সময়? ছবি কোথায়? মাসুদা মোমেনের সাথে সেই সময় ধানের শীষের প্রোগ্রামের ছবি কোথায়? যেদিন মহিন তালুকদার নামলেন সেদিন মাঠ চাঙ্গা হলো, সেদিনই লোকজন নামে বললেন, তাই না? কেউ অস্বীকার করতে পারবে? করোনার সময় কোথায় ছিল? করোনার সময় সবাই যখন আমরা ঘরের মধ্যে বন্দী, তারেক রহমান নির্দেশ দিলেন যে না, বন্দী থাকা যাবে না, মানুষের পাশে যা দাঁড়াতে হবে। জিএম অ্যাকুয়াকালচার লিমিটেড, এই প্রতিষ্ঠানের সবারই এটার নাম জানা উচিত। রাজনীতির জন্য যে পরিমাণ ত্যাগ দিয়েছে, কিছু না পাওয়ার চিন্তা করেই, অবশ্যই সম্মান জানা উচিত প্রতিষ্ঠানকে। বারবার আগে আসছে যখন দরকার ছিল রাজনীতির, এই প্রতিষ্ঠানটা করোনার সময় মাস্ক বিতরণ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সবই দেখবেন যে একজন মাত্র মানুষ। 2014-15 সালের দিকে বন্যা হলো, আমাদের এলাকায় বন্যা আসলো না? হ্যাঁ, আমাদের কাছে খবর আসলো ছাতিনগ্রাম দিয়ে ঢুকে পড়বে, পানি ঢুকে পড়বে। ওই ছাতিনগ্রামে যে আগে ভাগে যে মহিন তালুকদার ওইখানে বাঁধের ব্যবস্থা করলেন, বিভিন্ন জায়গায় ভিজিটে গেলেন। তখন বোধহয় মন্ডু সাহেব ছিলেন হচ্ছে আমাদের সান্তার ইউনিয়নের চেয়ারম্যান। হ্যাঁ, সে সময় আপনার ইয়ে ছিল, টিওনো যিনি ছিলেন, টিওনো চেয়ারম্যান মহিন তালুকদার সেই সময় এসে আপনার বন্যা বিভিন্ন জায়গাগুলো ওনারা দেখার চেষ্টা করলেন, পরিদর্শন করলেন। বন্যার সময় লোক, বন্যার সময়কার ছবি কোথায় কাজের? তো আমরা সারা জীবন দেখছি আদমদীঘিতে মানুষ কিছু হতে আসে, কিছু করতে আসে না আদমদীঘির জন্য। আদমদীঘির জন্য করার ইচ্ছা কারো নাই, হওয়ার ইচ্ছা সবার, সারা জীবন দেখছি তাই। অথবা মহিন তালুকদারকে জিজ্ঞাসা করে দেখি 5 বছরের ভিতরে কোথাও হলিডেতে গেছে কিনা, ছুটিতে গেছে কিনা কোথাও। এমনকি ঢাকাতে বড় নেতৃত্বদের সাথে যে লিয়াজো করার ব্যাপারগুলো থাকে, সেটাও উনি খুবই কম করছেন। কারণ উনি মনে করছেন যে আমি এলাকাতে থাকবো, এলাকার মানুষের ব্যবসাতে বসেন ঠিকই, কিন্তু যা দেখবেন এলাকার মানুষদের ভর্তি থাকে বিভিন্ন জনের সমস্যা নিয়ে। আজকে আপনার ভিতরে যদি সমস্যা, আমি বলতে পারি, আপনি যদি যে কোনো সমস্যা পড়েন, সে যে গ্রুপেরই হোক না কেন, প্রথম নামটাই মহিন তালুকদার আসবে, তখন ঠিকই আপনি চিনে নেবেন মহিন তালুকদারকে। হ্যাঁ,
তো তার শুধুমাত্র যদি আজকে রাতে যদি বলা হতো ছবি দেখে এমপি নির্বাচন হবে, যে তার জীবনের এলাকার জন্য কাজ করার যত ছবি যে যত দেখাতে পারবে, এডিটেড না, ফটোশপ করা না, অরিজিনাল ছবি দেখাতে পারবে, সেই এমপি, তাহলে হয়তো সবগুলা প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে। আমার বাপের এত ছবি আমি দেখাতে পারবো, যে ছবিগুলো আমার কাছেও নাই, সেগুলো তো নাই, মিসিং। আর যদি আমি মনে করতাম যে বাপের সব প্রোগ্রামের ছবি তুলে রাখবো, মাশাআল্লাহ, আশা লাগতো না, এলাকা লজ্জায় এত ছবি আছে তার কাজের, খালি ছবির সংখ্যা দিয়েই এমপি হওয়ার কথা তার। যখন বিএনপির কাউন্সিল হলো, আমি আমি আমার অবজারভেশনটাই আমি বলবো, মাত্র 4 দিন সময়, এবং কি মৈতারদের কপালটা এত খারাপ, গোটা বগুড়ার মধ্যে একমাত্র মৈতারদের বোধহয় সভাপতির জন্য ইলেকশন করতে হয়েছে তাকে। 20 বছর ধরে এই পরিশ্রম করার পরে তাকে ইলেকশন করে জিততে হবে। আমি প্রস্তাব দিয়েছিলামই যে এই রাজনীতি তোমার করার দরকার নেই, তুমি বাদ দাও, কারণ তোমাকে হারানোর জন্য তো ইলেকশন, তোমাকে জেতানোর জন্য কি ইলেকশন করা হচ্ছে? সবাই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেগোসিয়েশন করে আসছে, অন্তত সভাপতি তো। তোমার সভাপতিতে ইলেকশন কেন? বুঝতেই তো পারতেছো কোথায় যাচ্ছে। তাহলে দরকার নাই, তুমি এটা বাদ দাও, দল যদি যেদিন মনে করবে সেদিন হবে। উনি শুনলেন না, না ইলেকশন করব। আমি 4টা দিন পুরা মোটরসাইকেলের উপরে 421টা ভোট আমার মোবাইলে পয়েন্ট করা ছিল, যে একজন করে ভোটারের কাছে যে দোয়া চাবো, সমর্থন নিব এবং বলবো যে এতজন হয়েছে। আমি শেষ পর্যন্ত 220টা, মানে অর্ধেকের কাছাকাছি পৌঁছাতে পারছিলাম। কুন্দুগ্রাম, চাপাপুর দুটা তো ঢুকতেই পারিনি। সাতেনগ্রাম, সান্তার ইউনিয়ন আর নশোদপুরের কিছু অংশ করতে 4 দিন পার হয়ে গেছে। তার মানে পরিকল্পনাটা এত নিখুঁত, এবং ভোটারদেরকেও আমরা চিনি না। তার মানে পরিকল্পনা ছিল যে এত আননোন মানুষ নিয়ে আসো নিজেদের, তাদেরকে ভোটার বানাও, এবং সময় এত কম দাও যাতে করে তারা প্রচারণারও সময় না পায়, কারণ ইলেকশন ছাড়া তো মৈতারদেরকে কেমন করে করা যায়, এটা সম্ভব। কিন্তু আল্লাহ সম্মান বাঁচাই দিছে, ভালোই ব্যাপক ভোটেই উনি জিতলেন। উনি যখন যেতেন তখন ব্যাপক ভোটে যেতেন, ওনাকে হারানোর সম্ভব হয়নি। কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা কখনো খেয়াল করছেন এই পর্যন্ত, মোহিত তালুকদার মনোনয়ন চাইছেন কিন্তু মনোনয়ন পান না, এরকম হয়েছে সেই 97 সাল থেকে 2025 পর্যন্ত। কে মনোনয়ন পাবে না পাবে এটা দলের নেতৃত্ব ভালো বুঝবে। আমি শুরুতেই যেটা বলছি, আমাদের কাজ হচ্ছে ধানের শীষকে জেতানো। ধানের শীষ প্রার্থী তো প্রতীক তো ঠিক আছে, আপনি নিজের কাজ করেন। মনোনয়ন কে পাবে এটা আপনার চাইতে দলের নেতৃত্ব অনেক ভালো জানে। অথচ মনে হচ্ছে সবাই এক একজন তারেক রহমান হয়ে গেছে, এবং মনোনয়ন কার পাওয়া উচিত তারেক রহমানকে পরামর্শ দিচ্ছে। নেতা পটায়ে যদি উনি মানে যারা নেতা পটায়ে নেতা হয় তাদের মধ্যে এই সমস্যাটা আমি বেশি দেখছি, কিন্তু যারা কর্মীদেরকে ভালোবাসায় নেতা হয় তাদের মধ্যে এই সমস্যাটা কম ছিল। আমি কোনোভাবে আমার লজিকে কাজ করে না যে এটা কোথা থেকে এটা পেলো যে অমুক নেতা ভালোবাসলে আরেকটা নেতা ঘৃণা করতে হবে। এই শিক্ষাটা তারা শিখলো কেন? মোমেন তালুকদার থাকলে এটা হতো না। এই কারণে আমি মোমেন তালুকদারকে অনেক মিস করি, যে উনি সঠিক নেতৃত্ব দিতেন এলাকায়, মানুষকে শেখাতেন সঠিক যেটা দরকার সেটাই উনি শেখাতেন। তো আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার কথা হচ্ছে একটাই ক্লিয়ার, কোনো ব্যক্তির জন্য রাজনীতি না, রাজনীতি হতে হবে ধানের শীষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। দ্বিমত আছে এটার? তাহলে আপনি কার কথা শুনবেন? তারেক রহমানের কথা শুনবেন অবশ্যই। তারেক রহমান যখন বলেছে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আপনি কে হতে পারেন এটা বলার যে কে নমিনেশন পাবে তারা জানার পরে আমি মাঠে নামবো? এটা আপনি কেউ হতে পারেন না, এটা আপনার বলার অধিকারই নাই। আপনি ধানের শীষের জন্য কাজ করবেন, তারেক রহমান নির্ধারণ করবে ধানের শীষ আপনার নেতা কে হবে, আপনি নির্ধারণ করবেন না আপনার নেতা কে হবে। নেতা আপনার জন্য বেস্ট নেতাটাই সিলেক্ট করা হবে, আপনার বেস্ট প্রতিনিধিটা দল সিলেক্ট করবে। আপনার কাজ হচ্ছে দলকে বিপদে না ফেলা। কিন্তু আফসোস যে মোহিত তালুকদার বাদ দিয়ে একটা প্রার্থীর বাপের নাম আপনারা কেউ বলতে পারলেন না, এটা একটা আফসোসের বিষয়। পরিবারের নাম বলতে পারলেন না, স্থায়ী ঠিকানা কোথায় বলতে পারলেন না। অথচ মোহিত তালুকদার যদি জিজ্ঞাসা করি বাপ দাদা 14 গোষ্ঠী তার ছেলে পেলে কি করে না করে সবই মানে মানে মুখস্থ করছেন আপনারা, তাই না? এটাই হচ্ছে নেতৃত্ব। এই কারণে মোহিত তালুকদার এমপি হবে, অন্য কেউ না। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে ভাই, ব্যক্তি চলে যাবে, পরিবার চলে যাবে, কি দল থাকবে, দেশ থাকবে। হ্যাঁ, দল এবং দেশের জন্য ধানের শীষকে জেতানো ছাড়া কোনো বিকল্প নাই। তো যাই হোক, আমি আর বক্তব্য করবো না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।